Subscribe now. Click the bell icon to like, comment, and share. হ্যালো ভিউয়ার্স, আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি ল্যান্ড চ্যানেলে। আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প, উপন্যাস, সত্য ঘটনা, ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি। সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। আজকে আপনারা শুনবেন এই নভেলের 24তম পর্ব। সোফির দিকে চেয়ে হাসি মাখা মুখে রোজ বলে উঠল, ওয়েল মাই ডিয়ার, এবার থেকে হয়তো তুমি জোসেফকে তার কাজে বাধা দেবার ব্যাপারে 10 বার ভাববে। রোজের কণ্ঠস্বর আগের মতোই নিরুত্তাপ। সোফির চোখ আটকে গেল মহিলার পরনের ফরেস্ট গ্রিন রঙের বহুমূল্য সেই গাউনের ওপর। সুদক্ষ কোনো দর্জির হাতে সেলাই করা এবং জায়গায় জায়গায় বিভিন্ন রকম অর্নামেন্টস খচিত। তার শরীরের সঙ্গে পুরো মাপে মাপে সেলাই করা, যার ফলে তার পুরো ফিগারটা পরিস্ফুট হয়ে উঠেছে। সেই বহুমূল্য পোশাকে রোজকে যেন রানীর মতো দেখাচ্ছে। তবে সেই রত্নালঙ্কার খচিত পোশাকের এক জায়গায় ঘন লাল রঙের তরলের খানিকটা ছিটে এসে লেগে রয়েছে দেখা গেল। মেরি কোথায়? প্রশ্নটা এই মহিলাকে করতে গিয়েও গলার স্বর কেঁপে গেল সোফির প্রশ্নটা শুনে রোজের মুখের হাসি আরো চওড়া হলো। একটুও বিচলিত হলো না বা ক্রুদ্ধ হয়ে উঠল না। তারপর নীরবে একদিক লক্ষ্য করে হাতের ইশারায় কাউকে যেন ডাকল। সঙ্গে সঙ্গে ওদিকের হলওয়ের দিক থেকে 3 জন লোক বেরিয়ে এলো। এ বাড়িরই একজন পরিচিত খানসামা আর 2 জন পাইক গোছের লোক। প্রত্যেকের চেহারাই মৃতের মতো পাণ্ডুর। ওদের মধ্যে একজন আবার ভীষণভাবে ঘামছে দেখা গেল। লোকটা এত ঘামছে যে তার গায়ের শার্টটাও ভিজে উঠেছে ঘামে। লোকগুলো ওদের পাশ দিয়ে চলে গেল। সোফির পাশ দিয়ে যাবার সময় ওদের প্রত্যেকের চোখ নিচের দিকে চলে গেল, যাতে সোফির সঙ্গে কোনো অবস্থাতেও চোখাচোখি না হয়ে যায়। এইভাবে চলে গেল ওরা। রোজ তখনও হলওয়ের প্রবেশ মুখে দাঁড়িয়ে। ওর মুখে আর হলওয়ের একদিকে বাড়িয়ে ধরে রাখা হাতটায় একটা অমানুষিক নিষ্ঠুর ভাব খেলা করছে। সোফির মনে হতে লাগলো সে যেন জেগে জেগে কোনো দুঃস্বপ্ন দেখছে। হাওয়াটা কিরকম যেন ভারী ভারী ঠেকছে। নিঃশ্বাস নিতে রীতিমতো বেগ পেতে হচ্ছে ওকে। ফুসফুস দুটো প্রবল লড়াই করছে এক ফোঁটা বাতাসের জন্য। সোফির মনে হলো হলওয়ের একটা বিশেষ দিকে হাতটা ওইভাবে বাড়িয়ে ধরে রেখে কিছু যেন একটা দেখাতে চাইছে রোজ ওকে। কি সেটা? একটা অজানা আতঙ্কে আর উত্তেজনায় সোফির হৃদস্পন্দন আরো বেড়ে গেল। সে তবু পায়ে পায়ে এগোতে লাগলো রোজের দিকে। না, রোজের দিকে ঠিক নয়, আসলে ও যেখানটায় দাঁড়িয়ে আছে সেদিকে দাঁড়িয়ে থেকে ঠিক বোঝা যাচ্ছে না হলওয়ের ওদিকটায় কি আছে। সেটা দেখতে ওকে রোজের কাছে যেতেই হবে। পাহাড় প্রমাণ দ্বিধাদ্বন্দ্বে ভুগতে ভুগতে সোফি পায়ে পায়ে এগোতে লাগলো রোজের কাছে। যদিও তখনও একটি বারের জন্য রোজের চোখ থেকে চোখ সরাবার মতো সাহস কুলোয়নি তার। হলওয়ের প্রবেশ মুখের কাছে যেখানে রোজ দাঁড়িয়ে সেখানে এসে থামলো সোফি। তারপর ধীরে ধীরে ফিরে তাকালো সেদিকে, রোজের দিক নির্দেশিত পথে। ওদিকে দেয়ালের গায়ের ওয়ালপেপার বাড়ির অন্যান্য অংশের থেকে আলাদা, কালো আর সোনালি রঙের। আর সেই ওয়ালপেপারে মোড়ানো দেয়ালটাকে আরো অধিকতর বিভীষিকাময় করে তুলেছে মেঝে থেকে সিলিং পর্যন্ত টানা সেই লাল দরজাটা। সেই দরজার কাছে তলা হয়ে পড়ে রয়েছে
কতগুলো সাদা কাপড়। হ্যাঁ, দূর থেকে দেখে কাপড় বলেই তো মনে হচ্ছে। একটা হাত যেন মেঝের ওপর ছড়িয়ে রেখে শুয়ে আছে কেউ। সোফির গলার ভেতরই চিৎকারটা আটকে রইল। সেসব ভুলে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে জ্যাম মুক্ত তীরের মতো ছুটে গেল। কাছে গিয়ে দেখলো মেরি শুয়ে আছে ওইখানে, সাদা কাপড়ে মোড়ানো তার দেহ। ওর দেহের কাছে গিয়ে সোফি হাঁটু মুড়ে বসে পড়ল ধপ করে। মেরির নিষ্প্রাণ চোখ দুটো তখন শূন্য দৃষ্টিতে চেয়ে রয়েছে সিলিং এর দিকে। সেই চোখে নেই বিন্দু মাত্র কোনো প্রাণের সাড়া। এই চোখ দুটোই একটু আগে তার দিকে তাকিয়ে শেষ হাসি হেসেছিল। না, না, না! মেরির মুখে পাগলের মতো হাত বোলাতে লাগলো সোফি, কিন্তু মেরির দেহ ততক্ষণে মৃত্যুর কঠিন ছোঁয়ায় শীতল হতে শুরু করেছে, বরফের মতো শীতল। মেরি! হলওয়ে কাঁপিয়ে কেঁদে উঠল সোফি। পরের পর আর্তনাদ করতেই লাগলো সে। সেই আর্তনাদ আর থামল না। মেরির মৃত্যুমলিন হিমশীতল দেহের উপর টস টস করে ছড়ে পড়তে লাগলো সোফির উষ্ণ অশ্রু। এটা তোমারই ভুল। হঠাৎ কানের খুব কাছে কারো শীতল কণ্ঠস্বর কানে আসতে থমকে গেল সোফি। শুনতে পেল সেই কণ্ঠস্বর বলছে, মেরিকে তোমারই ভুলের মাসুল গুনতে হলো আজ। সোফি টের পেল দুটো বিশাল পুরু মাংসল হাত পেছন থেকে ওর কাঁধ দুটো ধরে টানছে। সেই হাত দুটোর থাবা থেকে ছাড়া পেতে সোফি বারবার মরিয়া চেষ্টা চালাতে লাগলো, কিন্তু হাত দুটো যেন নাছোড়বান্দা। হাত দুটো কার দেখতে পেছন ফিরে তাকালো সোফি। ঝাপসা চোখে দেখলো গ্যারেথ আর্জেন্টন এসে দাঁড়িয়েছেন ওর পেছনে, তার চাচা শ্বশুর। তিনি ওকে মেরির মৃতদেহের কাছ থেকে সরিয়ে আনার চেষ্টা করছেন। আমায় ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি, কেঁদে উঠে বলল সোফি। তবু গ্যারেথ তাকে ছাড়ছেন না দেখে এবার ক্রোধে শোকে দিশেহারা সোফি আঁচড়ে ক্ষতবিক্ষত করে দিতে লাগলো গ্যারেথ চাচার হাত। কিন্তু গ্যারেথ চাচা একটুও বিচলিত হলেন না। তিনি তখনও সোফিকে ধরে রেখেছেন। সোফিকে পাগলের মতো আচরণ করতে দেখে তিনি বললেন, এরকম করে কোনো লাভ হবে না, এখন কিছুই করতে পারবে না তুমি, চলে এসো। এরকম করে কোনো লাভ হবে না, এখন কিছুই করতে পারবে না তুমি। গ্যারেথের কথাগুলো এবার সোফির মধ্যে কিছুটা ভাবান্তর এনে দিল। হ্যাঁ, মেরির ব্যাপারে তার এখন সত্যি কিছু করার নেই ঠিকই, কিন্তু সে এবার অন্য অ্যাকশনে নামতে পারে। সে যদি একটু বুদ্ধিমতী হয়, একটু স্মার্ট হয়, তাহলে এবার সে রোজের বিরুদ্ধে ময়দানে নামতে পারে। তাকে জানতে হবে আসলেই ওই মহিলা চায়টা কি, কি তার উদ্দেশ্য। তার তো সবচেয়ে বড় ভুল হয়েছিল মেরিকে ওই মহিলার সঙ্গে যেতে দিয়ে। রোজ বাইরে থেকে তার সব কথা শুনছিল, তারপর ঘরে ঢুকে মেরির আঁকা ছবিগুলো দেখেছিল, তারপরই সে তাকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। সোফির ওইখানেই বড় ভুলটা হয়ে গিয়েছিল। মেরিকে সে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। তারই নির্বুদ্ধিতার আর ব্যর্থতার মাসুল গুনতে হয়েছে আজ মেরিকে। কান্নাটাকে কোনো রকমে নিজের মধ্যে চেপে রেখে আস্তে আস্তে উঠে দাঁড়ালো সোফি। গ্যারেথ চাচা এখনো ওর একটা বাহু চেপে ধরে আছেন। পায়ে পায়ে সোফি গ্যারেথের সাথে এগিয়ে চলল হলওয়ের প্রবেশ মুখের দিকে, যেখানে এখনো পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে রোজ, তার পাথরের মতো কঠিন মুখ নিয়ে। রোজকে অতিক্রম করে যাওয়ার সময় একবার থমকে দাঁড়ালেন গ্যারেথ চাচা। দাঁড়ালেন একেবারে রোজের মুখোমুখি। জিজ্ঞেস করলেন, কেন এমন করছো?
নির্বিকারভাবে চিবিয়ে চিবিয়ে রোজ বলতে লাগলো, কারণ আমাদের ভাতিজা তার উদ্দেশ্যের কথা ভুলেই গেছে। আজ এলিসকে দেখলে? ওটা ওকে কখনো একা থাকতে দেয় না। ও প্রায় মরতে বসেছে। জোসেফ ওকে বাঁচানোর চেষ্টা করে চলেছে। গ্যারেথ চাচা বললেন, জোসেফ বলেছে ওই অবস্থাটা দূর করার চেষ্টায় আছে। হা! তাচ্ছিল্যের হাসি হেসে বলে উঠল রোজ, তুমিও জানো, আমিও জানি, এটা একটা পরম নির্বোধের আশা ছাড়া কিছুই নয়। তুমি কি ভুলে গেছো আমাদের কত পূর্বপুরুষ এই রকম মিথ্যে স্বপ্ন দেখেছিল, মিথ্যে আশা নিয়ে চেষ্টা করেছিল একই কাজ করার? তারপর তারপর তাদের রক্ত বয়ে গেছে এই বাড়িতে। জোসেফও ভালোই জানে এসব, বিশেষ করে ওর মার সাথে যা ঘটেছিল তারপর তো ওর আরো ভালো জানার কথা। গ্যারেথ চাচা আর কি বলবেন, বিমর্ষভাবে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। রোজ মুখটা আরো কঠিন করে বলল, যদি জোসেফ এটা করার দায়িত্ব না নিতে চায়, তাহলে এই দায়িত্ব আমাদেরই পালন করতে হবে। গ্যারেথ চাচা দুর্বল মরা চোখ দুটো এবার নিবদ্ধ হলো সোফির দিকে। সোফি সব ভুলে তখন গিলে খাচ্ছে ওদের কথাগুলো। আসলে ওদের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না সে। পরোক্ষভাবে বলা এইসব হেঁয়ালিপূর্ণ কথার বিন্দু বিসর্গও সে বুঝতে পারছে না। সোফির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলেন না গ্যারেথ। চোখ নামিয়ে নিলেন, যেন লজ্জায় মাথা নুয়ে যাচ্ছে তার। তারপর ফের রোজের দিকে তাকিয়ে বললেন, আমি জোসেফের কাছে প্রমিস করেছি আমরা সারাদিন অপেক্ষা করে থাকব, কিন্তু যদি সব চলে যায়। সেটাই হবে, বলে উঠল রোজ। তুমি এখানে বসে বসে অপেক্ষাই করো, তোমার মেয়ে তো ওদিকে মরতে বসেছে, সেটাই কি তুমি দেখতে চাও? গ্যারেথ চাচার মুখের মাংসপেশি টান টান হয়ে উঠল, শক্ত হয়ে উঠল তার চোয়াল। কতকটা বিড়বিড় করে বললেন, মাঝে মাঝে ভাবি কেন ওটা আমাদের ওপর একটু দয়া করে না। ওদের এই বাগবিতণ্ডার মাঝেই হঠাৎ পেছনে হলওয়ের ওদিক থেকে একটা দরজা সজোরে বন্ধ হবার জোর শব্দ শোনা গেল। সোফি চমকে সেদিকে ঘুরে তাকাতে যেতেই জীবনে দ্বিতীয়বার ভয়ানক চমকে উঠল সে। হে কি, মেরি কোথায় গেল? বিস্ময়ে ভয়ে বিস্ফারিত হয়ে উঠল সোফির চোখ দুটো। ওখানেই, ওই লাল দরজার কাছেই তো পড়েছিল মেরির দেহটা। ওটা কোথায় গেল? সোফি শির দ্বারা বেয়ে যেন একটা বরফ ঠান্ডা স্রোত নেমে গেল। এই লাল দরজাটার কাছেই একটু আগেও মেরির মৃতদেহটা পড়েছিল। হঠাৎ ওটা কোথায় গেল? দরজা বন্ধ হওয়ার শব্দে মনে হলো যেন কেউ বা কিছু ওই লাল দরজাটা দিয়ে বেরিয়ে এসে এইমাত্র নিয়ে গেল মৃতদেহটা। কিন্তু কে কাজ করলো? সোফির মাথা যেন পুরোপুরি বিগড়ে যাওয়ার উপক্রম। পেছন থেকে গ্যারেথ চাচার একটা ভারী হাত এসে পড়ল ওর কাঁধে, কিন্তু বিতৃষ্ণায় সোফি সেই হাত এক ঝটকায় সরিয়ে দিল। মুহূর্তে সে ওদের থেকে কয়েক গজ ছিটকে দূরে সরে গিয়ে ওদের দুজনের দিকেই সভয় সক্রোধে চেয়ে জিজ্ঞেস করলো, কি হলো এটা? ওর বডি কে নিয়ে গেল? উত্তেজনায় রাগে সোফির চোখের মনি বন বন করে ঘুরতে লাগলো, অপ্রকৃতিস্থের মতো। জবাব দাও, সত্যি করে বলো, ওর বডি কে নিল, কোথায় নিয়ে গেল? গ্যারেথ চাচা কোনো জবাব দিতে না পারলে ওর দিকে এক মুখ হাসি নিয়ে এগিয়ে এলো রোজ। শয়তানি হাসি হাসতে হাসতে বলল, সেটা তুমি নিজে গিয়ে দেখলেই পারো। উত্তেজনা, ভয়, ক্রোধে কাঁপতে কাঁপতে সোফি ঘুরে তাকালো হলওয়ের দিকে। অনেকটা দূরে সেই লাল দরজাটাকে যেন হাতছানি দিয়ে ডাকছে। দরজার ও প্রান্তের ঘর থেকে ভেসে আসছে কিসব ফিসফিস শব্দ।
এইরকম ফিস ফিস শব্দ সে আগেও শুনেছে, কিন্তু এবারের সেই স্বর আরো আরো বেশি তীব্র, আগের চেয়ে যেন অনেক বেশি শান্ত। পেছন থেকে রোজ ওর কাঁধে হাত রেখে বলল, এখনো তুমি যদি মেরিকে দেখতে চাও তাহলে দৌড়ে গিয়ে ওই লাল দরজাটা খুলতে পারো, এখনো দেখতে পাবে ওর শরীরটা। রোজের কথায় একটা পৈশাচিকতার আভাস পেল সোফি। এমন এক ভয়ঙ্কর ইঙ্গিত ছিল তার কথাটায়, যা সোফিকে ভেতরে ভেতরে আরো অস্থির করে তুলল। বুকের ভেতর জোরে জোরে হাতুড়ি পিটতে লাগলো। রোজ আর গ্যারেট দুজনের ওপরেই ও দিশাহীন অপ্রকৃতিস্থ চোখ দুটো ঘুরে ফিরে বেড়াতে লাগলো। যেন এই বাড়ি, এই বাড়ির মানুষজন, এই বাড়িতে ঘটা প্রত্যেকটা ঘটনা ওর সামনে যেন এক ভয়ঙ্কর অমঙ্গলময় জগতের সামনে এসে উপস্থিত করিয়ে দিয়েছে, যার পর্দা উন্মোচন এখন শুধু সময়ের অপেক্ষা। ওদের দিকে উদ্ভ্রান্ত হতবিহ্বল চোখ দুটো স্থির রেখে পায়ে পায়ে পিছোতে লাগলো সোফি, ক্রমশই পিছোতে লাগলো। হঠাৎ সোফি উল্টো মুখ ছুটতে শুরু করলো। পড়িমড়ি করে সিঁড়ির কয়েকটা করে ধাপ একসঙ্গে অতিক্রম করার পর এসে পৌঁছলো 3rd ফ্লোরে। তারপর কোথা দিয়ে কিভাবে যে নিজের ঘরে এসে ঢুকলো তাও নিজেও জানলো না। যেন এই বাড়িটাই ওকে রাস্তা চিনিয়ে নিয়ে এলো ওর ঘরে। ঘরে ঢুকেই দরজা ভেতর থেকে লক করে দিল সোফি। বন্ধ দরজায় পিঠ ঠেকিয়ে জোরে জোরে হাঁপাতে লাগলো সে। নিশ্চয়ই 3rd ফ্লোরে হেসেও অনেকক্ষণ ধরে ছোটাছুটি করেছে সে। বুকটা দ্রুত লয়ে ওঠানামা করছে। এক ফোঁটা বাতাসের জন্য ফুসফুস দুটো যেন তীব্র মোচড় খাচ্ছে ভেতরে। মুখ হাঁ করেও বুক ভরে বাতাস টানতে পারছে না সে। ঘামে ভিজে গেছে সর্বাঙ্গ। হঠাৎ দুহাতে মুখ ঢেকে ফেলল সোফি। এখনই এখনই এই বাড়ি ছেড়ে পালাতে হবে তাকে। শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসব। আপনাদের আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত জানাবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।